দেখা যাচ্ছে? আচ্ছা, তো আমরা যেগুলো আলোচনা করতে যাচ্ছিলাম তার ভিতরে আমরা একটু দেখি, ক্লাস আইডি নিয়ে আমরা একটু পড়াশোনা করি। আগের দিন আমরা ডিপ নিয়ে একটা কাজ করেছিলাম, তাই না? একটা মার্কআপ তৈরি করার চেষ্টা করতেছিলাম যেখানে সিএসএস ছিল না, কিন্তু শুধুমাত্র সেটাকে এইচটিএমএল দিয়ে কিভাবে ওরকম একটা লেআউট ডিজাইন করা যায় আমরা সেটা দেখছিলাম। তো আমরা এখন পড়াশোনা করব ক্লাস নিয়ে। তো যদি আমি ইনফর্মাল বলি যে আসলে ক্লাস কি জিনিস, কি মনে হয় আপনাদের যে ক্লাস কি জিনিস? আমরা তো সচরাচর শুনি, তাই না, যে আমাদের স্কুল কলেজ এটা একটা ক্লাস। তারপরে মনে করেন যে অন্য কোনো রকম বাইরেও আমরা অনেক রকম বলি, উমুক ক্লাসের তুমুক ক্লাসের। তারপরে সচরাচর আমাদের করার জন্য বলে যে সাপোজ মিডল ক্লাস ফ্যামিলি, হাই ক্লাস, লো ক্লাস, এরকম বিভিন্ন ধরনের কথায় ক্লাস ব্যবহার করি। এই জিনিসটা আসলে কি? আচ্ছা, খুবই ভালো। আর কেউ কোনো কিছু বলতে চান? আমরা একটা পয়েন্ট সামনে আসছে যে ক্লাস হলো। হ্যাঁ, বলেন। আচ্ছা, ক্লাস একজন বললেন যে ক্লাস হলো ক্যাটাগরি। তো ব্যাপারটা আসলে সেরকমই, যে ক্লাস হলো একটা ক্যাটাগরির মতোই, যে আমরা তার আন্ডারেও অনেক দেখা গেল সেটা কোনো এলিমেন্ট হতে পারে, বাইরের কোনো টুলস হইতে পারে, কোনো মানুষজন হইতে পারে, বা যে কোনো কিছু আমরা তার আন্ডারে ফেলতে পারি। এরকম যদি সিম্পল আমরা ক্লাসের কথা চিন্তা করি, যেমন বলি ক্লাস 5, ক্লাস 2, তাহলে দেখা গেল যে অনেকগুলো স্টুডেন্ট ক্লাস 2-তে পড়ে। তার মানে আমি যদি আমি আমি এটা বলার যে মানেটা, সেটা হলো, আমি এটা কেন এই এক্সাম্পলটা দিচ্ছি, সেটা হলো এরকম, যদি আমি বলি যে সাপোজ ক্লাস 2 এর সাথে ক্লাস 3-র স্টুডেন্টদের খেলা হবে, ঠিক আছে, বা একটা কাজ দেখা গেল ক্লাস 3-তে যারা পড়ে তারা করবে, আরেকটা কাজ যারা ক্লাস 2-তে পড়ে তারা করবে। এখন আমি যদি বলি যে ক্লাস 2 যারা, তারা এই কাজটা করো, তাহলে ব্যাপারটা কি হবে? ওই ক্লাসে যতজন স্টুডেন্ট আছে সবাইকে বলা, তাই না? আমি যদি বলি ক্লাস 2 যারা আছে তারা এই কাজটা করবে, তাহলে অ্যাটলিস্ট ক্লাস 2-তে যতজন স্টুডেন্ট আছে সবাইকে বলা যে না তুমি এটা করো, তার মানে সবাই সেটা করতে বাধ্য, তাই তো? আচ্ছা, আমরা একটু দেখি। এখন এই ক্ষেত্রে আমরা ক্লাসটা কি কারণে ব্যবহার করব, সেটা হলো, যদি আমরা অনেকগুলো এলিমেন্টকে একটা ক্লাসের আন্ডারে নিয়ে আসি, আর সেই ক্লাসটাকে আমরা স্টাইল শিট দিয়ে কোনো স্টাইল করে দিয়ে দিই যে না তুমি এই ধরনের স্টাইল এইটা ফলো করবা, তাহলে যেটা হবে সবাই ওই স্টাইলটা ফলো করবে। তার মানে ব্যাপারটা আমি এটা বোঝাতে চাচ্ছি, একটা ক্লাসের আন্ডারে আমি চাইলে অনেকগুলো এলিমেন্টকে রাখতে পারবো, একটা ক্লাসের আন্ডারে চাইলে অনেকগুলো এলিমেন্টকে রাখতে পারবো, ঠিক আছে? যেমন দেখি, এখানে আমরা গতদিন ডিপ নিয়ে আলোচনা করছিলাম যে ডিপটা কি। সেটা হলো একটা ডিভিশন, মানে একটা সেগমেন্ট বলা যায়, যে এইটার ভিতরে এর বাইরের কোনো কিছু এর ভিতরে আসতে দেবে না, আবার এ নিজে অন্য কোনো কিছুর ভিতরে যাবে না, ঠিক আছে? ডিপটা এটার কাজ কি হলো, যে এটা আমরা এটা নিয়ে অবশ্যই একটু পরে পড়াশোনা করব, যে লেভেলে আলোচনা করব, যে দুই প্রকারের লেভেল হয় সেটা কি কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আপাতত আমরা এটা জানি যে ডিপ হলো এমন একটা জিনিস
যে কিনা অন্য কারোর ভিতরে যাবে না, আবার অন্য কাউকে তার ভিতরে আসতে দেবে না। ঠিক আছে, যেমন এই যে একটা ডিপ, এই যে প্যারিস, এইটা একটা ডিপ, এই যে লন্ডন, এইখানের এইটা আরেকটা ডিপ, কিন্তু এই যে প্যারিসটা এখানে নিচে, এটা চাইলেই এই লন্ডনের এই ডিপের ভিতরে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা দেখা যাচ্ছে এই কালারের ভিতরে ঢুকে যাইতে পারবে না, বা এই লন্ডন প্যারিসের ভিতরে আসতে পারবে না। এই জন্য আমরা ডিপটা ইউজ করি যে সেপারেট করার জন্য। ঠিক আছে, তো এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে যেটার নাম হলো ক্লাস। আমরা যেটা নিয়ে পড়াশোনা করতেছি সেই ক্লাসটা হলো একটা অ্যাট্রিবিউট। এটা আমরা চাইলে যে কোনো এলিমেন্টের সাথে ব্যবহার করতে পারবো, যে কোনো এলিমেন্টকে আমরা একটা ক্লাসের আন্ডারে ফেলতে পারবো। তার মানে এই অ্যাট্রিবিউটটা আমরা যে কোনো এলিমেন্টের সাথে ইউজ করতে পারবো। তো এখানে আমরা দেখতেছি সিটি নামে আমাদের একটা ক্লাস আছে, যেটা কিনা এই তিনটা ডিপের সাথে ইউজ করা হয়েছে। তার মানে তিনটা ডিপকে একই ক্লাসের আন্ডারে ফেলা হয়েছে। এখন ব্যাপারটা হলো কি, এখানে বলতেছে যে ব্যাকগ্রাউন্ড কালার এই যে টমেটো কালার হবে, কালার হোয়াইট হবে। তা আমরা এটা দেখতেছি যে সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার একই, সবগুলোর ফন্ট কালার একই, তাহলে একই স্টাইল হচ্ছে। তো একই স্টাইল যেহেতু হচ্ছে, তো তিনটা যদি আমি আলাদা আলাদা কোডিং না করে আমি যদি এমন সিস্টেম করি যে তিনটাতে একটা ক্লাস বলে দিলাম, সেই ক্লাসটা ধরে কিছু করলাম, তাহলে তিন জায়গায় চেঞ্জ হয়ে গেল। এখন আমি এই টমেটোটা তুলে দিয়ে যদি বলি যে এটা হলো অরেঞ্জ হবে, এটা যদি অরেঞ্জ হবে বলে দিই, তাহলে তিনটাই দেখতেছি অরেঞ্জ হয়ে গেছে, তাই না? তার মানে এইখানে এটাই আমাদের সুবিধা যে আমরা চাইলে একটা কোড লিখে অনেকগুলো এলিমেন্টকে একসাথে কাজ করাতে পারবো। এখন এই অ্যাট্রিবিউটটা নিয়ে যদি আরেকটু কথা বলি, আমি চাইলে এখানে অনেকগুলো ক্লাসকে এখানে বসাতে পারবো। যেমন সিটি, এখানে আমি আবার সাপোজ একটা ক্লাস দিলাম কান্ট্রি, সাপোজ এখানে চাইলে আমি আরেকটা ক্লাস দিলাম যে যে কোনো ক্লাস, যে কোনো নামে একটা ক্লাস দিলাম। ঠিক আছে, তো আমি এটাকে যদি বলি একটু খেয়াল করবেন, দেখেন এই প্রথম সেকশনটাতে তিনটা সেকশনেই একটা কমন ক্লাস আছে যেটার নাম কিনা সিটি। তিনটা এলিমেন্টে একটা কমন ক্লাস আছে যেটার নাম হলো সিটি, আর আমি প্রথম এলিমেন্টটাতে আরো দুইটা এক্সট্রা ক্লাস অ্যাড করলাম, যার একটা নাম হলো কান্ট্রি, আর একটা নাম দিছি যে কোনো। তো আমি কি করলাম, এই যে কোনো নামে যে ক্লাসটা ইউজ করছি সেই ক্লাসে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছি। এখন বলেন এই যে প্রথম যে ইটা প্রথম যে এলিমেন্টটা, সেখানে তিনটা ক্লাস আছে, তিনটা ক্লাসে প্রথম ক্লাসটাতে বলা আছে ব্যাকগ্রাউন্ড ক্লাস কালার হবে অরেঞ্জ। এবার আমি এই যে আরেকটা ক্লাস নিয়েছি যে কোনো নামে, সেই ক্লাসটাতে আমি আবার ব্যাকগ্রাউন্ড কালার বলে দিছি রেড। এখন যদি আমি কোডটা রান করি, তাহলে কোনটার কি কালার হবে বলতে পারবেন কেউ? রেড কেন হবে? আচ্ছা, রেড হবে শিওর? এখনো হবে?
রান করলাম, রেড কি হয়েছে? আচ্ছা, যে বলছে যে না, সে বলেন যে হচ্ছে কেন হবে না? মানে এখানে হলো একটা ব্যাপার আছে, সেটা হলো যে রেডটা দেখা যাইতো কখন আমি এই জিনিসটা উপরে তুলে দিছি। এটা যদি আমি নিচে নিয়ে আসতাম তাহলে প্রথমটার কালার রেড হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, কই, ও কপি করছি অর্ধেকটা। যদি আমি এটা নিচে রাখতাম তখন প্রথমটা রেড হইতো, অন্যগুলো অরেঞ্জ হইতো। এর একটা কারণ আছে, এর কারণটা হলো প্রায়োরিটি। ঠিক আছে, এখন আমি যদি আপনাদেরকে সবার কালার কোড, আপনাদেরকে সফটওয়্যার দিয়ে দিব। আর আপনাদেরকে প্রথমে দেখাই দিছি তো, এই যে W3 স্কুলসে যে একবারে নিচে চলে যাবেন, একবারে নিচে এখানে দেখেন, এখানে একটা কালার পিকার অপশন থাকে। হোম পেজে গেলে পাবেন, এখানে দেখবেন একটা কালার পিকার থাকে। কালার নেম তো আপনাকে মুখস্থ করতে হবে না, কোনো কিছু দেখতে হবে না যে এরকম করে, যেটা লাগবে সেটা ইউজ করতে হবে। আমি এরকম পিক, এই যে সফটওয়্যার দিয়ে দেবো একটা কালার পিকার, এটা দিয়ে আপনি যে কোনো জায়গার কালার পিক করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এই মনে করেন এই কালারটা নেবেন, তখন এই যে পিক কালারে এখানে দিয়েই করবেন। আচ্ছা, আপনাদের কোশ্চেন থাকলে একটু পরে করবেন, ঠিক আছে? এই যে ক্লাস টপিকসের ভিতরে হঠাৎ করে এরকম কোশ্চেন করলে একটু কনসেন্ট্রেট নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো প্রায়োরিটি। তো যদি আপনাদেরকে এরকম আমি বলে দিই যে সাপোজ আগামীকাল ছুটি থাকবে, আমি একটা কথা বললাম যে আগামীকাল ছুটি থাকবে, তারপরে 2 মিনিট পরে বললাম যে না, আগামীকাল ছুটি থাকবে না, সবাই ক্লাসে আসবেন। তাহলে বলেন, আপনারা ক্লাসে আসবেন নাকি আসবেন না? আমি প্রথমে বললাম যে ছুটি থাকবে, তারপরে বললাম যে না, ছুটি থাকবে না, আপনাদের ক্লাস হবে। তাহলে আপনারা ক্লাসে আসবেন। মানে আমি বোঝাতে চাচ্ছি, আমি আমি বোঝাতে চাচ্ছি এটা যে আমরা শেষে যে কমান্ডটা দিই সবাই তো সেটাই ফলো করে, তাই না? তো ব্যাপার হলো এরকম যে আমি যেহেতু এই দুইটা ক্লাসই এই এলিমেন্টটার সাথে বিলং করে, সুতরাং প্রথমে যখন এটা রান করছে তখন সাথে সাথে এটা অরেঞ্জ হয়ে গেছে। অরেঞ্জ হওয়ার পরে যখন দেখছে যে আবার যে কোনো নামে যে ক্লাসটা আছে তার ব্যাকগ্রাউন্ডে বলা হয়েছে রেড, তখন এটা আবার রেড হয়ে গেছে। কিন্তু যখন আমি এটা উপরে রাখছিলাম তখন যেটা হচ্ছিল, প্রথমে এই যে কোনো ক্লাসটার জন্য এটা রেড হয়ে যাচ্ছিল, পরে এসে দেখতেছে এইটা ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, তখন সে আবার অরেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে সিএসএস কিন্তু কোন কোডটা আপনি উপরে লিখতেছেন, কোন কোডটা নিচে লিখতেছেন, এটা কিন্তু একটা ফ্যাক্ট। মানে কোনো কোনো জায়গার জন্য এটা আপনাকে কনসিডার করতে হবে যে আমি কোনটা উপরে লিখলাম, কোনটা নিচে লিখলাম। এমন অনেক সময় হতে পারে আপনি এরকম উপরে দিয়ে বসে রয়েছেন, সারা দিন ধরে লিখতেছেন আর চিল্লাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ আমি তো কোড লিখতেছি, কাজ হয় না কেন? আপনারা নিজেই দেখতেছেন আমি এখানে রেড বলে দিলাম, তারপরেও কাজ হচ্ছে না। ঠিক আছে, তো সামনে যখন আমরা আরো হচ্ছে এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করব, তখন এক্সটার্নাল সিএসএস আমাদের যেটা থাকবে, বাইরের লাইব্রেরি যেগুলো থাকবে, সেগুলো কোথায় কোনটা যাবে সেটা আমি বলে দিব। ঠিক আছে, যে কিভাবে আমাদের লিখতে হবে যাতে আমাদের এই ধরনের কোনো প্রবলেম না হয়। তার মানে কি হচ্ছে, সিএসএস নিচে যেটা থাকবে তার প্রায়োরিটি বেশি, সিএসএস এর নিচে যেটা থাকবে সেটার প্রায়োরিটি বেশি থাকবে। ক্লিয়ার সবাই?
তাহলে যেটা হচ্ছে আমি চাইলে একটা ক্লাসকে একাধিক এলিমেন্টে ব্যবহার করতে পারি, আবার একটা এলিমেন্টে একাধিক ক্লাসকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সাপোজ চাচ্ছি যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য একটা ক্লাস ইউজ করব, তারপরে সাপোজ এই মার্জিন প্যাডিংগুলো আলাদা আলাদা হবে, সেই জন্য আমি দেখা গেল আরেকটা ক্লাস ইউজ করব। তখন আমরা ইচ্ছা মতো সেটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সিএসএস নিয়ে এত পড়াশোনা করতেছিলাম না, সিএসএস এ আমরা পরে আসতেছি। আমরা যেটা পড়াশোনা করতেছিলাম যে ক্লাসটা কি জিনিস, ঠিক আছে, বা ক্লাসটা কিভাবে লিখতে হবে কি। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি, আবার বলতেছি একটা এলিমেন্টে একাধিক ক্লাসকে ব্যবহার করা যাবে। একটু নোট ডাউন করে নেবেন প্রয়োজনে। ঠিক আছে, একটা এলিমেন্টে একাধিক ক্লাসকে ব্যবহার করা যাবে, আবার একটা ক্লাস একাধিক এলিমেন্টে ব্যবহার করা যাবে। বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন সবাই? এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ সেটাই 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 বলতেছি, এখন শুনতে পাচ্ছেন কিনা। আর আপনারা যখন ভিডিওতে দেখবেন তখন সমস্যা হবে না, তখন সমস্যা হবে না, আর নতুন কোনো কিছু বলিও নাই। আর যেটা বলছিলাম যে এটা আবার একটু প্রয়োজনে নোট করে রাখেন। আর আমি এটা আবার বলতেছি, সেটা হলো যে আপনার একটা এলিমেন্টে একাধিক ক্লাসকে ব্যবহার করা যাবে, আবার একটা ক্লাস একাধিক এলিমেন্টও ব্যবহার করা যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমরা আইডি নিয়ে একটু পড়াশোনা করি। এখন বলেন তো আইডি কি জিনিস? আমি বলছি আইডি কি জিনিস সেটা বলেন। আইডিটা হলো আমাদের কোনো একটা স্পেসিফিক কোনো নাম, তাই না? যেমন আমাদের আইডি নাম্বার আছে, আমি সেটা বোঝাতে চাচ্ছি। কারণ এক্সাম্পলটা আমরা একটু ভালো করে দিলে যেটা হবে আমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হবে এবং আমরা ভুলে যাব না। ব্যাপারটা হয়েছে যে আইডিটা আমাদের সবার প্রত্যেকের ইউনিক থাকে, তাই না? যেমন আমাদের রোল নাম্বার, তো যদি আমি বলি যে ক্লাস 3-তে বা মনে করেন যে 4-5 একটা স্টুডেন্টের রোল 2, তা 2 কি 2 জনের থাকবে? তা তো থাকে না। আবার মনে করেন আমাদের স্মার্ট আইডি কার্ডের নাম্বার, এটা তো একই নাম্বার 2 জনের কখনো থাকা পসিবল না, তাই না? তো ব্যাপার হলো যে আইডি জিনিসটা হলো যে ইউনিক একটা কোনো কিছু, তাই না? তো এখানে আইডি লেখার ক্ষেত্রে দেখেন কয়েকটা জিনিস এখানে বলা আছে যে HTML ID attribute is used to specify a unique ID for an HTML element। আর এখানে একটু দেখে নেবেন। এখন দেখেন এখানে দুটো নোট দেয়া আছে, সেটা হলো যে আইডি নেম ইজ কেস সেনসিটিভ। তার মানে আমি যদি ছোট হাতের বা বড় হাতের লিখি, এটা কিন্তু মনে করেন আমি একটা নাম লিখলাম ছোট হাতের, আর আমি সিএসএস এ সেটা কল করতেছি বড় হাতের দিয়ে, সেটা কিন্তু কখনোই বুঝতে পারবে না, আলাদা জিনিস হয়ে যাবে।
ঠিক আছে, আপনি যে নামে দিবেন সেটা যে নামটা দিচ্ছেন সেই নামটা যদি ছোট হাতের লেখেন তাহলে সেটা নিয়ে কাজ করার সময় আপনাকে ছোট হাতের লিখতে হবে। আবার যদি আপনি বড় হাতের লেখেন তাহলে আপনাকে বড় হাতেরটা দিতে হবে। ঠিক আছে, এটা কেস সেনসিটিভ। বলতেছে দ্য আইডি নেম মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট ওয়ান ক্যারেক্টার, মিনিমাম একটা ক্যারেক্টার থাকতেই হবে, অ্যান্ড মাস্ট নট কন্টেইন হোয়াইট স্পেস। তার মানে এর ভিতরে কোনো স্পেস, ট্যাব এই ধরনের কোনো জিনিস থাকতে পারবে না এর মাঝখানে। ঠিক আছে, মানে একটা আইডির নামের ভিতরে আপনি চাইলে এরকম স্পেস দিয়ে দিতে পারবেন না। বোঝা গেল? স্পেস দিলে ব্যাপারটা কি হচ্ছে দেখেন, এইটা একটা আইডি, এইটা একটা আইডি, কিন্তু একটা এলিমেন্টের কি মানে একজনের কি দুইটা আইডি নাম্বার হওয়া পসিবল? পসিবল তো না। তখন যখন আমি স্পেস দিচ্ছি তখন কিন্তু এই যে এই মাই এই কথাটা একটা আইডি হয়ে যাচ্ছে, এই হেডার এই কথাটা আরেকটা হেডার আর একটা আইডি হয়ে যাচ্ছে, কিন্তু একটা এলিমেন্টে তো দুইটা আইডি হইতে পারবে না। তখন এটা কিন্তু একটা প্রবলেম। এই জন্য বলছে যে এর মাঝখানে কোনো হোয়াইট স্পেস থাকতে পারবে না। হয় আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, আপনি হাইফেন ইউজ করতে পারবেন, আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, অথবা একসাথে লিখতে হবে। যেমন এখানে দেখেন ছোট হাতের মাই হেডার লিখছে বড় হাতের দিয়ে, একসাথে লিখছে। আপনি এভাবে পারবেন, আপনি হাইফেন দিতে পারবেন, আপনি আন্ডারস্কোর দিতে পারবেন, এভাবে পারবেন, কিন্তু কোনো হোয়াইট স্পেস ইউজ করতে পারবেন না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে ক্রাইটেরিয়াটা কি? সেটা হলো একটা এলিমেন্টে একটা মাত্র আইডি নাম্বার থাকবে, একটা মাত্র আইডি থাকবে, এবং এই আইডিটা ইউজ করা হয়ে গেলে অন্য কোনো এলিমেন্টে এই আইডিটাকে ইউজ করা যাবে না। ঠিক আছে, আমরা ক্লাসের ক্ষেত্রে কি পড়ছিলাম, একটা এলিমেন্টে একাধিক ক্লাসকে ইমপ্লিমেন্ট করা যাবে, আবার একটা ক্লাসকে একাধিক এলিমেন্টে ব্যবহার করা যাবে। কিন্তু এখানে কি হচ্ছে, একটা আইডিকে একটা এলিমেন্টে ব্যবহার করতে হবে, এবং ওই আইডি একটা এলিমেন্টে একের বেশি আইডি ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তার মানে আপনি এই যে নামটা দেবেন এই নামটা এই পেজের ভিতরে আর কোথাও ব্যবহার করা যাবে না দ্বিতীয়বার, বা এইটার ভিতরে আমি স্পেস দিয়ে আবার কিছু লিখতে পারবো না। ঠিক আছে, আরেকটা আইডি এভাবে দিতে পারবো না। ক্লিয়ার? আর কাজ হলো এইটার জন্য এক্সট্রা কোনো কাজ নেই, এটার কাজ হলো সেম। এটা হলো একটা সিলেক্টর। এগুলো কেন ইউজ করা হয়, ক্লাস বা আইডি কেন ইউজ করা হয়, সেটা হলো কোনো একটা জিনিসকে, কোনো একটা এলিমেন্টকে স্পেসিফাই করার জন্য, যে না এটা হলো এই ধরনের জিনিস, বা সেটাকে আমরা সিলেক্টর হিসেবে ব্যবহার করার জন্য বা স্টাইল করার ক্ষেত্রে ব্যবহার করার জন্য আমরা এগুলোকে নামকরণ করব। ক্লিয়ার? তাহলে আমরা ক্লাস আইডি দেখলাম যে এটাগুলো কেন ইউজ করব। এটার মানে হলো এরকম যে সাপোজ আমি বলবো যে তুমি এইটা করো, তুমি এইটা করো, তাহলে স্পেসিফিক একজনকে কোনো কিছু বলার জন্য, তাহলে আইডির ক্ষেত্রে বললে একজনকে, আর যদি ক্লাসের ক্ষেত্রে বলি তাহলে নির্দিষ্ট একটা গ্রুপকে কোনো একটা কাজ করানোর জন্য, কোনো কিছু বলার জন্য আমরা একটা নাম বা একটা গ্রুপে ভাগ করে নিব। এটাই হলো ব্যাপার। আচ্ছা, আমরা ডিভ নিয়ে গতদিন আলোচনা করেছিলাম, তারপরে আর একটু বলে দিই। সেটা হলো ডিভটা বলতে বোঝাচ্ছে ডিভিশন। মানে আমরা যদি কোনো একটা এলিমেন্টকে আরেকটা এলিমেন্ট থেকে সেপারেট করতে চাই, যে না আমরা এটা হচ্ছে শুধু এলিমেন্টকে না, আমরা যেমন এখানে একটা এক্সাম্পল দেখছিলাম, যে এখানে দেখেন আমি যদি শুধু বলি যে এলিমেন্ট থেকে এলিমেন্টকে সেপারেট করতে, তা কিন্তু শুধু না, কারণ এই যে H2 এটাও একটা এলিমেন্ট, এই P এটাও একটা এলিমেন্ট, এই দুটো কিন্তু দুটার থেকে সেপারেট, দুইটার থেকে সেপারেট। কিন্তু তাহলে আমি ডিপটা কেন ইউজ করছি, আমি এই ডিপটা ইউজ করছি এই দুটো এলিমেন্টকে র্যাপ করার জন্য। র্যাপ তো বোঝেন তাই না, প্যাকেট। মনে করেন যে পটেটো চিপসের ভিতরে এই একটা চিপস,
একটা চিপস, আর এটা হলো তার প্যাকেট, তো এরকম 3টা প্যাকেট, ঠিক আছে। তাহলে ডিপ বা সেকশন আমরা কেন ব্যবহার করব? অনেকগুলো এলিমেন্টকে র্যাপ করার জন্য, যে না তোমার আমার এই ডিপ বা সেকশনের আন্ডারে ভিতরে এই এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টকে আমি সুরক্ষিত করার জন্য, সেভ করার জন্য, যে অন্য কোনো এলিমেন্ট বা অন্য কোনো দেখা গেল যে র্যাপার ওই র্যাপের ভিতরে যেন না চলে আসতে পারে, বা এটা যেন ভেঙে বাইরে না চলে যাইতে পারে, সেই জন্য আমরা এটাকে ডিপ বা সেকশন দিয়ে র্যাপিং করে ফেলবো, ঠিক আছে। যেমন এই দুটা জিনিস কিন্তু সেভ হয়ে থাকলো, এটার বাইরে কোনো কিছু আর এর ভিতরেও যাইতে পারবে না, আর এটাও এর বাইরে যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু সিএসএস নিয়ে কথা বলি। সিএসএস মানে হলো ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস মানে হলো ক্যাসকেডিং স্টাইল শিটস। এটার কাজ হলো মেইনলি স্টাইল করা, মানে আমরা এইচটিএমএল দিয়ে যে ব্লকগুলো তৈরি করলাম, যে এলিমেন্টগুলোকে বানালাম, সেগুলোকে নামকরণ করলাম। যেমন আমরা দেখছি কিভাবে ফর্ম তৈরি করতে হয়, আমরা দেখছি কিভাবে টেবিল নিয়ে কাজ করতে হয়, আমরা দেখছি কিভাবে দেখা গেল যে হেডিং ট্যাগ নিয়ে কাজ করতে হয় বিভিন্ন 6 প্রকারের, আমরা দেখছি প্যারাগ্রাফ নিয়ে কিভাবে কাজ করতে হয়, আরও অনেক অনেক জিনিস, ইমেজ নিয়ে কাজ করতে হয়। তো এইগুলো যে আমি ইউজ করতেছি আমাদের পেজে, এখন এইগুলো শুধু ইউজ করলে, আমরা নিজেরা যখন প্র্যাকটিস করছি তখনও তো আমরা দেখছি সেই ডিজাইনটা তো দেখতে সুন্দর হয়নি, হয়েছে। যেমন এই সাইডটা দেখলে দেখেন ওপরে কি সুন্দর কালার একটা কম্বিনেশন, এই যে একটু আপনার কি বলে গ্রে ঠিক না, আর একটু ডার্ক যে কালারটা আছে তার ভিতরে আবার আপনার এই যে আরেকটা কালার দেয়া, এই কালারগুলো কত সুন্দর লাগতেছে, চারিদিকে একটা ওরিয়েন্টেশন করা, খুব সুন্দর। কিন্তু আমরা যে সাইটগুলো এখনো পর্যন্ত তৈরি করছি বা আমরা নিজেরা যখন প্র্যাকটিস করতেছি তখন সেই সাইটগুলো তো এত সুন্দর লাগতেছিল না, তাই না? তো এইগুলো যাতে আমাদের সাইটগুলো এত সুন্দর হয়, আস্তে আস্তে ভালো লাগে, তো এই জন্য আমরা মূলত সিএসএসটা ইউজ করব, ঠিক আছে। তো আমরা এখানে দেখি, আমরা একটু এগুলো মুছে ফেলি, একটা রেখে বাকিগুলো। সিএসএস এর সিনট্যাক্সটা আপনারা একটু করে নেন, নোট করে নেন। প্রথমে থাকে সিলেক্টর, তারপরে প্যারেনথেসিস থাকে, এখানে থাকে প্রপার্টি, ক্লোন দিয়ে থাকে প্রপার্টির ভ্যালু, তারপরে সেমিকোলন। এই জিনিসটা একটু লিখে নেন, সবাই নোট করেন। প্রথমে থাকে সিলেক্টর, দেখতে পাচ্ছেন তো? প্রথমে থাকে সিলেক্টর, তারপরে থাকে প্যারেনথেসিস, মানে সেকেন্ড ব্র্যাকেট যেটা বলে, তারপরে এখানে থাকবে প্রপার্টি, আর ক্লোন দিয়ে এই প্রপার্টির ভ্যালু থাকে, আর শেষে শেষ হয় সেমিকোলন দিয়ে। সবার লেখা শেষ? আচ্ছা, তাহলে এবার আমরা এটাকে একটু যদি কম্পেয়ার করি যে এটা আসলে কি জিনিস, বা আসলে এটা যে লিখতেছি এটা কি কাজ হচ্ছে। দেখেন এখানে হচ্ছে সিলেক্টর, তো সিলেক্টরের কাজ কি? কোনো কিছু সিলেক্ট করা, তাই না? সিলেক্টরের কাজ হলো কোনো কিছুকে সিলেক্ট করা, তাই এই ক্ষেত্রে আমরা কি সিলেক্ট করব? এইচটিএমএল এর কোনো এলিমেন্টকে সিলেক্ট করব।
কি সিলেক্ট করব, HTML এর কোনো এলিমেন্টকে সিলেক্ট করব। সেটা ডিরেক্ট আমরা কোনো ট্যাগের নাম দিয়ে করতে পারি, তারপর আমরা যে এত সময় আইডি ক্লাস শিখে আসছি সেইগুলো থেকে করতে পারি। যেমন আমরা যদি এখানে দেখি আমাদের যে এলিমেন্টটা এখানে আছে তার একটা ক্লাস আছে সিটি। তো যদি আমি সিটিটাকে সিলেক্ট করতে চাই তাহলে আমি লিখলাম সিটি। এখন এই ডটটা কি মিন করতেছে, ব্যাপার হলো আমি যদি কোনো ক্লাসকে সিলেক্টর হিসেবে ব্যবহার করতে চাই, কোনো ক্লাসকে যদি সিলেক্টর হিসেবে ব্যবহার করতে চাই তখন আমাকে সামনে একটা ডট দিতে হবে। এগুলো নোট করে নেন আর একটু কানে ভালোভাবে মানে শোনেন, শুনে মাথায় একটু ভালোভাবে ক্যাচ করান। যদি আমরা সিলেক্টর হিসেবে কোনো ক্লাসকে ব্যবহার করতে চাই তখন আমাদের সেই ক্লাসের নামের আগে একটা ডট দিতে হবে। আর যদি আমরা কোনো আইডিকে সিলেক্টর হিসেবে ব্যবহার করতে চাই তবে সেই আইডির নামের আগে আমাদেরকে একটা হ্যাশ দিতে হবে। আর আরেকটা কথা বলা হয়নি, একটা এলিমেন্টে একই সাথে ক্লাস এবং আইডি থাকতে পারে। একটা এলিমেন্টে একই সাথে ক্লাসও থাকতে পারে, আইডিও থাকতে পারে, কিন্তু আইডি একটার বেশি তো হবে না, যে নিয়ম বলে আসছি তাই। ক্লাসের এখানে যত খুশি তত হতে পারবে, কোনো সমস্যা নেই। আর ক্লাসটা যদি আমরা সিএসএস এর সিলেক্টর হিসেবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আগে ক্লাস নামের আগে ডট দিতে হবে। যদি আইডিকে সিলেক্টর হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আইডি নামের আগে এই হ্যাশ দিতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে দেখেন আমি কিন্তু সিলেক্টরটা লিখে ফেললাম, প্যারেনথেসিসটা লিখে ফেললাম, তাই না? দেখেন একই জিনিস কিন্তু। এখন হচ্ছে প্রপার্টি। তো এই প্রপার্টিটা হলো যে আমি আসলে কি করতে চাচ্ছি। এই যে সিলেক্টরটাকে আমি সিলেক্ট করলাম সেই সিলেক্টরের উপরে আমি কি কাজ করতে চাচ্ছি সেটা হলো আমার প্রপার্টি। তো কি কাজ করতে চাচ্ছি, আমি সাপোজ চাচ্ছি এই যে সিটি নামে যেটা আছে, আইডি যেটা আছে, এই আইডিটার লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন কি আছে, সাদা আছে না, আমি চাচ্ছি এটা কালো হয়ে যাবে। তাহলে আমি লিখলাম কালার, আর এখানে দিতে হবে ভ্যালু। ঠিক আছে, এই যে আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, কি কালারের করতে চাচ্ছি, আমি কালারটা কালো করতে চাচ্ছি। বুঝতে পারছেন? দেখেন এটা কিন্তু কালো হয়ে গেছে। এখন মনে করতেছেন যে এটা কালো না দিলেও তো কালো হইতো, তাই না? দেখেন রেড দিলাম, লাল হয়ে গেছে। তার মানে এখান থেকে যেটা আসতেছে এটা তো বোঝা যাচ্ছে, তাই না? তাহলে কি বললাম, যদি আমরা আইডি ব্যবহার করতে চাই তাহলে আগে আমাদের হ্যাশ দিতে হবে। সিলেক্টর হিসেবে ব্যবহার করতে চাইলে আইডি নামের আগে হ্যাশ দিতে হবে। আর যদি আমরা ক্লাস ব্যবহার করতে চাই তাহলে ক্লাসের নামের আগে ডট দিতে হবে। আইডি আর ক্লাস একসাথে ব্যবহার করা যাবে একটা এলিমেন্টে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের দিতে হবে সিলেক্টর। সিলেক্টর বলতে যেটা দিয়ে আমি কোনো একটা এলিমেন্টকে ধরতে পারি। আমি এখানে কিন্তু ডিরেক্ট, এখানে দেখেন এই h2 এটাকে কোনো আইডি বা ক্লাস দেয়া নেই। আমি যদি চাই শুধু এইটাকে আমি কালার করব তখন আমি কি বলতে পারি, তখন আমি যেটা বলতে পারি সেটা হলো যে সাপোজ এরকম করে কিন্তু আমি HTML এলিমেন্টটাকেও ধরতে পারি। HTML এলিমেন্টটাকেও আমি এভাবে ধরতে পারি। আমি সাপোজ কালার বললাম ব্ল্যাক। দেখেন শুধু h2টা কালো হয়ে গেছে,
আর এই নিচেরটা লাল হয়ে গেছে, কারণ আমি যেহেতু বলছি এই সিটি এই আইডির ভিতরে সবটা লাল হবে। লাল হওয়ার পরে যখন আমি আবার বলছি যে H2টা কালো হবে, তখন এটা কালো হয়ে গেছে। কিন্তু H2টা যদি আবার এই সিটির উপরে থাকতো তাহলে কিন্তু সবগুলোই রেড দেখাতো। সেটা আমরা একটু আগে দেখে আসছি, তাই না? তাহলে বোঝা গেল সিলেক্টর হিসেবে আমি চাইলে কোনো এলিমেন্টকে সরাসরি নাম ধরে বলতে পারবো, যেমন এখানে বলছি H2। আবার আমি চাইলে সেটাকে ক্লাস দিয়ে আমি করতে পারবো, কি বলে, সিলেক্টর হিসেবে ইউজ করতে পারবো। চাইলে আমি আইডি হিসেবে সিলেক্টরটাকে ইউজ করতে পারবো। শুধু তাই না, এছাড়া চাইলে আমি অন্য কোনো অ্যাট্রিবিউট এর সাপেক্ষেও এটা করতে পারবো। এটা আমরা পরে দেখব, ঠিক আছে? তখন এভাবে লিখতে হয়, সেই অ্যাট্রিবিউটটা লিখে তারপর ভ্যালু সহ দিয়ে দিতে হয়। তাহলে আমরা তিন ভাবে কিন্তু সিলেক্টরটা লিখতে পারতেছি আপাতত। কয়ভাবে লিখতে পারতেছি বলেন তো? দুইটা দুইটা একই রকম হয়ে যেত। না, সেক্ষেত্রে ক্লাস ইউজ করতে হবে। এখানে যদি আমি আরেকটা H2 নিয়ে যদি এখানে সাপোজ লিখি কোনো কিছু, তো ওপরের H2টাও যে কালার হয়েছে এখানে H2টা সেরকম হয়ে যাবে, কারণ আমি শুধু ট্যাগটা বলে দিছি যে ট্যাগটা এরকম হবে, কিন্তু আমি তো অন্য কোনো কিছু বলি নাই যে এটা হবে কি হবে না। সে সবগুলোকে ধরে নেবে, ঠিক আছে? তাহলে আমরা যদি ওইভাবে আলাদা করতে চাই তখন আমাদেরকে ক্লাস বা আইডি কোনো কিছু ইউজ করতে হবে। কিন্তু আমি যদি শুধু ট্যাগহীন নাম বলে দিই তাহলে এই পেজের ভিতরে যতগুলো জায়গায় সেই ট্যাগটা থাকবে, যেমন আমি H2 কথা বলছি, এখানে যদি আরো 10 15 20 জায়গায় H2 থাকতো, সব জায়গায় একই স্টাইল অ্যাপ্লাই হয়ে যেত। এখন বুঝতে পারতেছেন যে আমাদের ক্লাস এবং আইডি জিনিসটা কেন ইউজ করতে হবে? কারণ আমি ইউনিক কোনো জিনিসকে ধরতে পারবো না বা বলতে পারবো না যে তোমার জন্য এটা। আচ্ছা, তাহলে আমরা এটা মোটামুটি শিখলাম, তাই না, যে কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা, তিন ভাবে আমরা ব্যবহার করতে পারি, আইডি হিসেবে, ক্লাস হিসেবে, এবং সরাসরি ট্যাগের নাম দিয়ে বা এলিমেন্টের নাম দিয়ে। এখন আমরা একটু লেভেল নিয়ে পড়াশোনা করব। লেভেল কি জিনিস? HTML এ দুইটা লেভেলের এলিমেন্ট পাওয়া যায়। আমরা যে এলিমেন্টগুলো লিখি সেটা দুইটা লেভেলের হইতে পারে। লেভেল 1 ইনলাইন, একটু লিখে নেন। লেভেল 1 ইনলাইন, এক নম্বরে হলো ইনলাইন, দুই নম্বরে হলো ব্লক। আমরা HTML এর যতগুলো ট্যাগ লিখি, HTML এর যতগুলো এলিমেন্ট লিখব, সেই সবগুলো এলিমেন্ট এই দুইটার ভিতরে কোনো না কোনোটার ভিতরে পড়ে, ঠিক আছে? HTML এ আমরা যতগুলো এলিমেন্ট লিখব, যতগুলো ট্যাগ লিখব, সেগুলো অবশ্যই এই দুইটার কোনো না কোনোটার ভিতরে পড়বে। বুঝাতে পারছি? হয়তো সেটা ইনলাইন হবে অথবা সেটা ব্লক লেভেল হবে। এখন আমরা জানবো যে ইনলাইন কি, ব্লক লেভেল কি। যদি বলি ইনলাইন কি, তখন আমরা এটা বুঝতে মানে এটা করব যে ইনলাইন হলো এরকম। দেখেন, আমি যদি এইটা জায়গাটা একটু দেখি যে এই যে H2টা কতটুকু জায়গা নিয়ে আছে, আমি H2 কে একটু স্টাইল করি, এটা বর্ডার দিই, ঠিক আছে? তাহলে বোঝা যাবে।
আমি H2 কে একটা বর্ডার দিলাম, দেখেন আমার এই টোকিও লেখাটা কিন্তু এইটুকু, তাই না? লেখাটা কিন্তু শুধু এইটুকু, কিন্তু তার বর্ডার যখন দিছি তখন কিন্তু সেই এই পর্যন্ত জায়গা দেখাচ্ছে। তার মানে এই যে H2টা আমরা ব্যবহার করছি, এই H2টা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত জায়গা দখল করে বসে রয়েছে, যার জন্য এই লেখাটা এখান থেকে শুরু হয়েছে। বোঝা গেল? কিন্তু হ্যাঁ বলেন। কেন করবে না কেন? এই যে ড্যাশ হয়ে গেল, ডটেড, এই ডটেড দিলে ডট ডট হয়ে যাবে, হবে না কেন? ওগুলো আমরা পরে আসবো। কালার তো আমি এখানে যে কালার দিয়ে দেবো সেটা আসবে। আমি যদি এখানে বলে দিই রেড, তাহলে রেড হবে। আমি যদি এখানে হোয়াইট ব্লু যাক বলে দেবো তাই হবে। আচ্ছা, কোশ্চেন থাকলে একটু পরে করবেন। ইসে হচ্ছে, তাহলে আমার এটা দেখালো যে আমি এই পর্যন্ত জায়গাটা এটা দখল করে রাখছে, এর ভিতরে কাউকে যাইতেও দেবে না, ওর নিজেও কিন্তু এর বাইরে আসবে না। ঠিক আছে, এটা হলো আমাদের ব্লক লেভেল। মানে আমি কোনো এলিমেন্টকে যদি ব্লক করা হয়, সে সমস্ত জায়গাটা দখল করে রাখবে। মানে স্ক্রিনের ভিতরে যতটুকু জায়গা পাবে, লেফট টু রাইট, ওপর নিচে না, টপ টু বটম না, লেফট টু রাইট যতটুকু জায়গা পাবে সবটুকু সে দখল করে বসে থাকবে। এটা হলো ব্লক লেভেল। কিন্তু যদি আমার কোনো এলিমেন্ট ইনলাইন হয়, তখন শুধুমাত্র সে যতটুকু জায়গা তার ওই এলিমেন্টটাকে ডিসপ্লে করতে লাগবে, শুধু অতটুকু জায়গা নিয়ে পরের জায়গাটুকু ছেড়ে দেবে। এখন এরকম কি জিনিস যে যা লিখলে ছেড়ে দেবে? আমরা একটু দেখি যে আসলে ছেড়ে দেয় কিনা। আর এটা কেন যাচ্ছে না? কারণ এটা হলো যে এর পিটা নিজেও একটা ব্লক লেভেল, এজন্য যাচ্ছে না। আমি যদি দুটাকে স্প্যান করে দিই, তাহলে দেখেন এটা কিন্তু এক লাইনে চলে গেছে, তাই না? কিন্তু আগে কি ছিল? আগে কিন্তু ছিল না। বা আমি যদি এখানে দেখি যে এই স্প্যানকেও যদি একটা বর্ডার দিই, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কোনটা কোনটুকু। এটাকে যখন বর্ডার দিলাম তখন দেখা যাচ্ছে যে টোকিওর জন্য এই এতটুকু তো একটা বর্ডার আসছে, এই লেখার জন্য এতটুকু একটা বর্ডার আসছে, আর এটা তো আলাদা, এটা তো হেডিং এর জন্য আসছে, H2 এর জন্য। ঠিক আছে, তার মানে আমরা এটা বুঝতে পারতেছি কোনো আমাদের কোনো এলিমেন্ট যদি ইনলাইন হয়, তাহলে তার যতটুকু জায়গা লাগবে শুধু ততটুকু নিয়ে পরেরটুকু ছেড়ে দেবে। ঠিক আছে, আর যদি কোনো এলিমেন্ট ব্লক হয়, তাহলে সে সবটুকু জায়গা নিয়ে বসে থাকবে, তার লাগুক আর না লাগুক, তার ভিতরে কাউকে আসতে দেবে না, সে নিজেও কোথাও অন্যটার উপরে যাবেও না। ঠিক আছে, এখন আবার এরকম ভাবার দরকার নেই যে আমি বললাম যে একটা আরেকটার ভিতরে যায় না, তার মানে সেটা কখনোই যায় না। সেটা আমরা কোডিং করে জোর করে নিয়ে যাইতে পারি, কারণ অনেক সময় আমাদের নিয়ে যাইতে হয়। আপনারা এরকম অনেক ডিজাইন দেখতে পারবেন যেখানে মনে করেন একটা জিনিসকে আরেকটা জিনিসের ওপরে বসানো হয়েছে। এরকম হয়তো আপনারা অনেক কিছু দেখতে পারেন, বা অনেক ডিজাইনে হয়তো খেয়াল করলে দেখবেন যে একটা কোনো কিছু, সাপোজ এরকম একটা ইমেজকে মনে করেন যে, একটা ইমেজ কই, ইমেজ হলে দেখাতে পারতাম টান দিয়ে ধরে। সাপোজ মনে করেন এই যে ইমেজটা যদি আমি এরকম জায়গায় রাখি, দেখেন এখানে কিন্তু একটা বর্ডার, এটা কি একটা, এই এক্সাম্পল লেখাটা এটা কি একটা H2 বা H3 না? কোনো কিছু তো এরকম একটা, কারণ বড় করে আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি ওটা হেডিং। তাহলে হেডিংটা কি? আমরা বলছিলাম হেডিংটা হলো ব্লক লেভেল, মানে পুরো জায়গাটা দখল করে থাকে।
তাহলে এই ইমেজটা কি এরকম জায়গায় আসা কখনো পসিবল ছিল? সাধারণভাবে ছিল না। আমরা যদি এইটার এই এইচটুর নিচে এই ইমেজটা নেই, কখনো এরকম জায়গায় আসবে না, নিচ থেকে আসবে। কিন্তু আমরা প্রয়োজনে চাইলে এরকম জায়গায় নিয়ে আসতে পারবো, সেটা পরে দেখব। ঠিক আছে, আমরা কি বললাম যে লেভেল দুই প্রকার। আমরা এইচটিএমএল এর যতগুলো ট্যাগ বা এলিমেন্ট ব্যবহার করব না কেন, সবগুলো ওই দুইটার কোনো না কোনো একটা, হয়তো সেটা ইনলাইন এলিমেন্ট অথবা সেটা ব্লক লেভেল এলিমেন্ট। তো যদি ইনলাইন হয় তখন কি হবে, তার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নিয়ে বাকি জায়গাটুকু ছেড়ে দেবে। কিন্তু যদি এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের কাজ করার সময় সামনে খুব লাগবে এটা। ঠিক আছে, গতদিন আমি আপনাদের যে ডিজাইনটা করে দেখাইছিলাম যে একটা লেআউট, সেই লেআউটেতে আমরা কি দেখছিলাম, আমাদের মাঝখানের সেকশনটা কেমন ছিল বলেন তো? দুই ভাগে ভাগ করা ছিল না মাঝখানেরটা? কিন্তু আমরা যখন ডিজাইন করছিলাম তখন কিন্তু মাঝখানে সেটা ছিল না, তাই না? আচ্ছা, সেইটা মনে হয় আমি হারাই ফেলছি, সেই বোর্ডটা মানে মুছে গেছে মেবি। তো মাঝখানেরটা দুই ভাগে ভাগ করা ছিল, কিন্তু আমরা যখন কোডিং করছিলাম তখন কি হয়েছিল, পুরা জায়গাটা দখল করে চারটা হয়ে গেছিল, তাই না? মানে আমাদের রো ছিল তিনটা, সেকশন ছিল তিনটা, কিন্তু যখন আমরা ডিজাইনটা করলাম তখন দেখা যাচ্ছিল চারটা। তো এটার কারণ হলো, আমরা তো যেটা বলছি যে ডিপটা হলো ব্লক লেভেল এলিমেন্ট, এই জন্য যখন আমরা ডিপটা ব্যবহার করছি তখন সে পুরো জায়গাটা দখল করে নিয়েছে, যার জন্য আমরা ওইরকম দেখতে পারছি। কিন্তু যদি ওইটা ইনলাইন হতো তখন কি হইতো, যখন ইনলাইন হইতো তখন কি হইতো, ওইটা হচ্ছে আমরা যতটুকু চাচ্ছিলাম ততটুকু করতে পারছি, ততটুকু দেখতে পারতাম, কিন্তু ওটা আমরা কন্ট্রোল করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে আজকে আর কি দেখতে চাচ্ছিলাম? আচ্ছা, আমরা মার্জিন প্যাডিং কি জানি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এই সিলেক্টর, আপনারা আমি যতগুলো টপিকসের কথা বলে দেই, আপনারা টপিকগুলো নোট করবেন যে আমরা এই টপিক নিয়ে কথা বলছি, বা ভিডিও দেখে সেটাও দেখবেন। দেখেন এই টপিকগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। যেমন আমরা সিলেক্টর নিয়ে কথা বলতেছিলাম, দেখেন এখানে কিন্তু অনেক কিছু দেয়া আছে। ঠিক আছে, সিলেক্টর কিন্তু অনেক কিছু হতে পারে। আমি বললাম যে মেইনলি আমরা তিনভাবে ওখানে লিখতে পারি, যেটা হচ্ছে এইটা, কিন্তু এর বাইরে কিন্তু আমরা অনেকভাবে লিখতে পারি। রিলেশন দিয়ে আমরা লিখতে পারি, রিলেশন মানে কোনটা কার ভিতরে আছে, কে কার প্যারেন্ট চাইল্ড, সেভাবে ডিফাইন করে লিখতে পারি। আমরা সুডো ক্লাস লিখতে পারি। সুডো ক্লাস কি, যেমন আমরা যদি এরকম কোনো কোড লিখি, ঠিক আছে, এরকম কোনো জিনিস যদি আমরা লিখি, তারপরে যদি আমরা এরকম কিছু লিখি, এগুলো কিন্তু এক একটা সিলেক্টর। ঠিক আছে, তো এইসব সিলেক্টর গুলোকে বলা হয় সুডো কোড আর কি, সুডো সিলেক্টর। তো এরকম বিভিন্ন রকম আছে। অ্যাট্রিবিউটের কথা আমি বলতেছিলাম যে অ্যাট্রিবিউট আকারেও আমরা কিন্তু সিলেক্ট করতে পারি, সেগুলো আস্তে আস্তে আমরা দেখবো, সমস্যা নেই পরে। আর এই জিনিসগুলো একটু জাস্ট দেখে রাখবেন যে কোনটা কি। ঠিক আছে, এখানে ক্লিক করলেও সেটা দেখতে পারবেন। আচ্ছা, তারপরে কমেন্টস, আমরা কমেন্টস করা শিখতে হবে আগে। দেখেন আমরা এইচটিএমএল এ কমেন্টস করছিলাম কিভাবে, মনে আছে? এইচটিএমএল এ কমেন্টস করছিলাম কিভাবে, এইভাবে না? আর শেষ হয়েছিল এইভাবে না? এইচটিএমএল এর কমেন্টস। আর সিএসএস এর কমেন্ট হবে এরকম, একটা স্ল্যাশ স্টার, আর শেষ হবে
স্টার স্ল্যাশ, ঠিক আছে। এখন এর ভিতরে আমি চাইলে যে অনেকগুলো দিতে পারবো না তা না, এটা আমি অনেক সময় ওই যাতে চোখে বাঁধে এরকম দেখার জন্য এগুলো এরকম বাড়াই দিই, যাতে লেখাটা বড় হয় বা হচ্ছে এটা চোখে বাঁধে, ঠিক আছে। সেটা করা যাবে, কিন্তু মিনিমাম একটা থাকতে হবে, এটাও কমেন্ট হবে, ঠিক আছে, কিন্তু মিনিমাম একটা থাকতে হবে। এখানে দেখেন, তাহলে কমেন্ট কি জিনিস এটা তো আর বলতে হবে না নাকি। এটা আসলে কি কাজ করতেছে এটা আমরা বোঝানোর জন্য আমরা কমেন্টস করে রাখবো, যাতে আমাদের নিজের কোড নিজেরা বুঝতে পারি, পরে অন্য কেউ আসলেও বুঝতে পারি। এখানেও বলছে যে HTML এলিমেন্টগুলোকে এইভাবে কমেন্ট করা হয়। এই দেখেন HTML এর কমেন্ট হলো এটা, আর CSS এর কমেন্ট হলো এটা, ঠিক আছে। আপনারা দেখবেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইভাবে কমেন্ট করা হয়। এটা মাল্টি লাইন কমেন্ট এভাবে করা হয়, আর সিঙ্গেল লাইন ডাবল স্ল্যাশ ইউজ করা হয়। প্রায় প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এভাবে করা হয়, সবগুলোতে না। কমেন্ট হলো যেটা এক্সিকিউট হবে না, আমরা কোনো ডকুমেন্টেশন আকারে লিখে রাখতে পারবো যে এটা এই কাজ করতেছে, ঠিক আছে। একটা বড় সেকশন বানাইলাম, বিশাল আমার হাজার হাজার লাইনের কোড হয়ে গেল, কিন্তু আমি যদি ছোট ছোট মডিউলগুলো না লিখে রাখি যে এইটা এই কাজের জন্য, এইটা এই কাজের জন্য, তাহলে পরে কি আর বোঝা যাবে যে এটা হচ্ছে কি। যেমন আমি একটা দেখাই, সাপোজ এই যে আমার হিউজ একটা কোড এত বড়, এখন এর ভিতরে যদি কমেন্ট করা না থাকে তাহলে আমি এটা কি বোঝাতে পারবো। যেমন আমি এটা দিয়ে বোঝাচ্ছি যে কার্ড হেডার, একটা কার্ড ছিল, সেই কার্ডটা এখানে শেষ হইলো, এটা হলো ক্লোজিং ট্যাগ। এই যে মডেল ছিল, মডেল ডায়লগটা এখানে শেষ হইলো, তার মানে এটা হলো মডেল ডায়লগের ক্লোজিং ডিভ। এরকম যদি কমেন্ট করা না থাকে তাহলে আমি এটা কিভাবে বুঝবো যে না আমার এটা এখানে এই কাজ করতেছে, তখন তো আমি বুঝতে পারবো না, তো মাথা নষ্ট হয়ে যাবে তখন। এখন এ তো সেগমেন্ট করা, একটা পেজে পেজে ভাগ করা বলে এরকম লাগতেছে, কিন্তু যদি এরকম হিউজ একটা বড় ডিজাইন থাকে, একটা বড় কোড থাকে, তখন আমি কিভাবে বুঝবো যদি এরকম না করা থাকে। যেমন এখানে বলছে সাইড র্যাপার, যে এখানে মেন র্যাপার ডিপটা হলো এটা, যেহেতু ডিপের বডির পরে আছে, মেন র্যাপার ডিপটা হলো এটা, সব কোডটাই এর ভিতর লেখা। এটা ন্যাপ বার, এটা মেনু বার, এটা লেফট ন্যাপ বার। এরকম যদি আমার কমেন্ট করা না থাকে তাহলে আমি বুঝবো কি করে যে এটা কোন জায়গা থেকে কি হচ্ছে, আমি তো বুঝতে পারবো না। বোঝা গেল? কিন্তু এই কমেন্টগুলো কিন্তু রান করে না, ঠিক আছে, এইটাই এক্সিকিউট হয় না, জাস্ট আমাদের বোঝার জন্য। আচ্ছা, কালার নিয়ে আমি প্রথম যেদিন একটা হিসাব করে দিয়েছিলাম, আপনাদের মনে আছে? আমি বলছিলাম যে কালার আমরা অনেকভাবে ইউজ করতে পারি, 2-3 রকম, তবে এই HSLটা সচরাচর আমরা ইউজ করি না, এটা পার্সেন্টেজ আকারে আমরা কি লিখি, কালারের নাম লিখি, 8GB ফরম্যাটে লিখি, আর হেক্সাডেসিমাল কোডে লিখি, ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি একটু কথা বলি, তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা কি কি করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, আবার সেই ব্যাকগ্রাউন্ডটা রিপিট হবে কি হবে না। মনে করেন যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা হলো এই পর্যন্ত, বা যে যে জায়গাটা ইমেজটা দিছি সেটা হলো সাপোজ এই পর্যন্ত, আমার কার্সরটা দেখতে পাচ্ছেন, সাপোজ আমার ইমেজটা এই পর্যন্ত, কিন্তু আমার জায়গাটা হলো এইখান থেকে এই পর্যন্ত। এখন এতটুকুর ভিতরে হইলে আমাকে তখন কি করতে হবে, আমাকে ইমেজটা বারবার রিপিট করতে হবে, না হলে তো এই পর্যন্ত আসবে না, তাই না? আমরা যখন প্যাটার্ন ইউজ করি, প্যাটার্ন এই যে দেখেন আপনারা কালার খুঁজতেছিলেন, এই যে কালার পিকার, ঠিক আছে, এই সাইডে আসলে এরকম পেয়ে যাবেন, পাশে আবার এই যে হোমে গেলে দেখেন নিচেই এখানে পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে এখান থেকে ওই কালারই করে নিতে পারবেন, সমস্ত যত কালার আছে সব এখানে আছে। আচ্ছা, তাহলে ইমেজটা রিপিট হবে কি হবে না সেটা আমরা বলে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এই জিনিসটা কি, এটা হলো আমাদের আরে নামটাই ভুলে গেলাম। মানে ব্যাপারটা হলো এরকম যে আমার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা থাকবে, ইমেজটা কি সোজা হয়ে, মানে ইমেজটা কি স্ট্যাটিক আকারে দাঁড়ায় থাকবে, মানে আমি
ইমেজটা জায়গায় থাকবে, আমি এরকম স্ক্রল করব, লেখাগুলো উপরে চলে যাবে, কিন্তু ইমেজটা জায়গায় থাকবে। ঠিক আছে, সেটা আমি চাই কিনা, ইমেজটা কি জায়গায় থাকবে নাকি ইমেজটাও, এখন দেখেন ইমেজটা উঠে চলে যাচ্ছে না, ইমেজটা উঠে চলে যাচ্ছে, কিন্তু আমি যদি বলি যে না ইমেজটা উঠবে না এমন কিছু করব, তখন ওই ইমেজটা জায়গায় থেকে যাবে। আর কি করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ডের পজিশন দিতে পারি, যে আসলে আমার ইমেজটা যেখানে শুরু হবে কোথার থেকে দেখাবে। যেমন আমরা ওপরটাকে, আমরা যখন ডিজাইন করতেছি তখন আমরা কিন্তু উপরটাকে কি বলবো, উপরটাকে বলবো টপ, মানে উপরের দিকটাকে আমরা বলবো টপ, নিচের দিকটাকে বলবো বটম, আর লেফট রাইট তো আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে বলেন তো যে এই যে কর্নারটা, এই যে আমার হচ্ছে ক্রস বাটন যেটা ব্রাউজারের, এই যে কর্নারটা, এই কর্নারটাকে আমি কি বলবো, মানে এটা কোন কর্নার? হ্যাঁ, পজিশনটার কথা বলছি। রাইট তো কর্নার হয় কি করে, রাইট তো এখান থেকে এই পর্যন্ত, কর্নার বলতে গেলে দুইটা বলতে হবে, যেমন টপ রাইট বা রাইট টপ কর্নার। ঠিক আছে, এটার ক্ষেত্রে যদি বলি তাহলে সাপোজ টপ লেফট কর্নার বা এটা বটম লেফট কর্নার। কিন্তু এখানে ব্যাপার আছে যে আমি রাইট টপ আগে বলবো নাকি টপ রাইট বলবো, এটারও কিছু ব্যাপার আছে। সেটা হলো আমরা যখন মার্জিন বা প্যাডিং গুলো ইউজ করি, তখন ইউজ করতে গেলে আমরা 4টে ভ্যালু দিতে পারি। কোনটা ওপেন করলাম, আমরা এরকম লিখতে পারি যে মার্জিন, আচ্ছা আমি নিচে আসতেছি তখনই আলোচনা করি। ঠিক আছে, সাপোজ 5 পিক্সেল, 10 পিক্সেল, 15 পিক্সেল, 5 পিক্সেল, আমরা এরকম বলতে পারি। তো এইটার আসলে মিনিং কি? ঠিক আছে, আমরা আসতেছি, একটু পরেই আসতেছি। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু আলাদা আলাদা লিখতে পারি, আবার চাইলে আমরা শর্ট হ্যান্ড করে একসাথে লিখতে পারি। ঠিক আছে, আমরা যদি শর্ট হ্যান্ডটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন বলছে যে ব্যাকগ্রাউন্ড, প্রথমে কালার আসবে, ওই যে 5টা প্রপার্টির কথা আমরা এখানে পড়ে আসলাম, কালার, ইমেজ, রিপিট, এইটা কিন্তু অর্ডারে সাজানো, এইভাবেই কিন্তু লিখতে হবে। এটা কিন্তু অর্ডারে, মানে এইটা যে প্রথমে আসবে এটা নিচে আসবে তা না, প্রথমে আমরা যে মানটা দেব সেটা কিন্তু কালারের ভ্যালু। ঠিক আছে, প্রথমে কালার আসবে, তারপরে ইমেজটা আসবে। এখন আমি যদি বাইরের থেকে কোনো ইমেজটা লোড করতে চাই সিএসএস দিয়ে, তখন আমাকে ইউআরএল এই ফাংশনটা ইউজ করতে হয়। ঠিক আছে, কারণ ইমেজটা তো আমার সিএসএস এর ভিতরে তো আর ইমেজ থাকে না, ইমেজ তো একটা ফোল্ডারে বাইরে ইমেজ থাকবে, তাই না? সেই ইমেজটাকে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে আমাকে এই ইউআরএল এই ফাংশনটা ব্যবহার করতে হবে। এবং এর ভিতরের যে পাথটা, আমরা যখন পাথ নিয়ে আলোচনা করেছিলাম ওই সেম ওয়েতে এখানে আসবে। ঠিক আছে, যদি এটার বাইরে থাকে তাহলে এই যে ডট ডট এরকম। ঠিক আছে, আবার যদি এটা ব্যাকে যাইতে হলে এরকম, আবার যদি কোনোটার ভিতর থাকে তারপরে সাপোজ ফটো ফোল্ডারের ভিতরে, তখন এরকম করে। ঠিক আছে, আগে যেভাবে আমরা দেখাইছি পাথ ফোল্ডারে ঠিক সেরকম। এখন ব্যাপার হলো তাহলে প্রথমটা কালার, পরেরটা আমার এটা একটু খেয়াল করবেন, এবং পরে আবার যখন আপনারা প্র্যাকটিস করবেন ভালোভাবে দেখবেন। এটা কিন্তু ইমেজের নাম সরাসরি শুধু এটুকু দিয়ে দিলে হবে না, ইউআরএল এর ভিতরে দিতে হবে, ইউআরএল ফাংশনের ভিতরে। ঠিক আছে, তারপর কি বলছে, নো রিপিট, তার মানে এইটা রিপিট হবে না। ঠিক আছে,
তারপরে দেখেন পজিশনটা বলছে যে কোথা থেকে এটা হবে, রাইট টপ, তার মানে এই কর্নারের এটা হলো রাইট আর এটা হলো টপ, মানে এই কর্নার থেকে শুরু হবে। ঠিক আছে, আচ্ছা আমি লেখাটা আর একটু বেশি করি তাহলে বোঝা যাবে, লেখাটা একটু বেশি করি, মানে স্ক্রল করার মতো একটা পর্যায়ে নিয়ে আসি, তখন আমরা দেখতে পারবো স্ক্রল করার মতো। এখন ইমেজটা কিন্তু এখন এই লেখার সাথে সাথে চলে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা যে কথাটা এখানে বলছিলাম যে আমরা 5টা প্রপার্টি ইউজ করতে পারি, এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এই জিনিসটা কিন্তু আমরা লিখি নাই, কারণ বলছে নো রিপিট, তার মানে রিপিট হবে কি হবে না সেটা বলছি, তাই তো? কিন্তু এইটার জন্য কিন্তু আমরা বলি নাই যে অ্যাটাচমেন্ট হবে কি হবে না। আমরা যদি এখানে বলি ফিক্সড, তাহলে দেখেন এবার আমি স্ক্রল করতেছি, ইমেজটা জায়গায় থাকতেছে, লেখাগুলো চলে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এইটুকু কাজ করতে গেলে আগে সিএসএস 3 আগে, হ্যাঁ বলে নিই, এক্ষেত্রে সিএসএস এর লেটেস্ট ভার্সন হলো সিএসএস 3। তো সিএসএস 3 যখন আসে নাই, সিএসএস 3 আগে এই কাজটা করতে গেলে অনেক ম্যানুয়ালি আমাদের অনেক বেশি কোড লিখতে হতো শুধু এই সিম্পল এই কাজটুকু করতে। কিন্তু এখন সিএসএস 3 থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা শর্ট হ্যান্ডে লেখার কারণে আমাদের সবগুলো ফ্যাসিলিটি একসাথে দিয়ে দিছে। আমরা এখানে ফিক্সড বা স্ক্রল ইউজ করতে পারবো, স্ক্রল ইউজ করলে স্ক্রলই হবে, আপনারা দেখতেছেন আগে। আর ফিক্সড যদি ইউজ করি তাহলে কি হবে, এটা হচ্ছে ইমেজটা ফিক্সড হয়ে থাকবে আর লেখাগুলো স্ক্রল করতে থাকবে। ঠিক আছে, আর এটা হলো পজিশন। আমি যদি বলি যে সাপোজ রাইট বটম, তাহলে কোথায় যাবে বলেন তো? রাইট বটম দিলে এই কর্নারে না, দেখেন ইমেজটা কিন্তু এই কর্নারে চলে আসছে। আমি যদি চাই যে সেন্টার থেকে শুরু হবে, তাহলে আমি কি বলতে পারি, সেন্টার থেকে যদি শুরু হবে যদি বলি, তখন আমাকে বলতে হবে সেন্টার, কি হলো, সেন্টার স্পেস সেন্টার, কারণ একটা সেন্টার, প্রথম সেন্টারটা কিসের, লেফট রাইটের, আর পরের সেন্টারটা হলো টপ বটমের। ঠিক আছে, দেখেন এখন সেন্টারে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা যদি ইসে মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে সেন্টার দিয়ে দিতে হবে। আচ্ছা এখন তো এটা দেখছিল নো রিপিট, কিন্তু আমরা যদি বলি রিপিট, মানে যদি এটা রিপিট হবে যদি বলে দিই, তাহলে ওপর নিচে সব দিকে রিপিট হবে। কিন্তু আমি যদি বলি যে না শুধুমাত্র লেফট রাইটের দিকে রিপিট হবে, উপরের দিকে রিপিট হবে না, তখন আমি এখানে বলতে পারি রিপিট এক্স। এটা কি এক্স অক্ষ না, লেফট টু রাইট, দেখেন ওপর নিচে নাই, শুধুমাত্র পাশাপাশি রিপিট হচ্ছে। আমি যদি বলি রিপিট ওয়াই, তার মানে শুধু উপর নিচে রিপিট হবে, নিচে পাশাপাশি রিপিট হবে না। আর যদি চাই যে দুই দিকে রিপিট হবে তাহলে শুধু রিপিট লিখব। ক্লিয়ার? এ সবাই শুনতে পাচ্ছেন? তা কি কথা বলতেছেন না, মাথার উপর দিয়ে যায় নাকি? এখন দেখেন এখানে একটা প্রশ্ন হলো যে আমি কালারও ইউজ করছি, আমি ইমেজও দিছি, কিন্তু আমার ইমেজ আসছে, কালার তো নাই, তাহলে কালার দিয়ে লাভ কি? এটা না যে কালার আমি কেন দিব, আমি তো ইমেজ কালারও ইউজ করলে, কালার আর ইমেজ যদি ইউজ করি তাহলে ইমেজের প্রায়োরিটি বেশি, ইমেজ আসে, তাহলে কালারটা কেন দিব? সাপোজ কালারটা আমি এখানে ব্ল্যাক করে দিই তাহলে বোঝা যাবে, কারণ পিছনে তো এমনি সাদা, বোঝা যাচ্ছিল না। এখন ব্যাপার হলো যে এইটা কিন্তু এই ইমেজের প্রায়োরিটি কিন্তু বেশি, কালোটা দেখা যাইতো না যদি না এই ইমেজটা পুরো জায়গাটা দখল করে থাকতো।
যেমন আমি যদি আরেকটা প্রপার্টি ইউজ করি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার বানান বলছিল মেবি। তাহলে সাপোজ এই যে ইমেজটা যে বড় হয়ে গেল, এতটুকু জায়গার ভিতরে কিন্তু এই কালারটা দেখা যাচ্ছে না। তার মানে এটা আমরা ক্লিয়ার, যদি ইমেজটা পুরো জায়গাটা দখল করে থাকতো, মানে এটা যদি একটা বড় ইমেজ হইতো, তখন এই কালারটা কিন্তু আর দেখা যাইতো না। এটা তো সবাই শিওর, তাই না? কোনো কনফিউশন আছে? যে যতটুকু জায়গায় ইমেজটা যত বড় হবে, পুরো জায়গাটা যদি দখল করে থাকে, তখন আর কালারটা দেখা যাবে না। এখন ব্যাপার হলো, তাহলে আমি কালারটা কেন দিব? আচ্ছা, আরেকটা জিনিস এই দেখে নেন, যদি আমি চাই যে না পুরো জায়গাটা দখল করে থাকুক ইমেজটা, আসলে এই ইমেজটা তো এইখানে জায়গাটা কিন্তু পুরোটা দখল করছে, কিন্তু যেহেতু নিচের দিকে নাই কোনো কিছু, এই জন্য কিন্তু চলে আসছে। ঠিক আছে, যদি একটা অন্য ভালো ইমেজ হতো তাহলে পুরো জায়গাটা দখল করে থাকতো। তাহলে আমি যদি চাই যে না সব জায়গাটা কভার হয়ে থাক, তাহলে কি লিখতে হবে? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। আচ্ছা, তাহলে এটা দিয়ে লাভ কি হচ্ছে? আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, যদি কখনো আমার ইমেজটা লোড না হয়, সাপোজ আমি বানান ভুল করলাম ইচ্ছা করে, যে আমার ইমেজটা লোড হলো না, তখন তো আমার এখানে কিছুই দেখা যাইতো না যদি আমি কালারটা না দিতাম, তাই না? তো কালারটা তখন কাজ করবে যখন আমি প্রথম সাপোজ আমি এই পেজটা লোড করতেছি, আমার ইন্টারনেট প্রবলেমের কারণে ইমেজটা লোড হইতে দেরি হচ্ছে, যত সময় ইমেজটা লোড না হবে তত সময় এই কালারটা শো করবে। ক্লিয়ার? আবার কোনো কারণে যদি এই ইমেজটা ওই ডিরেক্টরিতে না পায়, যেমন আমি ইচ্ছা করে বানান ভুল করলাম, তার মানে ইমেজটা পাই নাই, ইমেজটা যদি কোনো কারণে না আসে, তখন ফলব্যাক হিসেবে এই কালারটা শো করবে। লোড হইতে দেরি হয় ইন্টারনেট কানেকশন প্রবলেমের কারণে, তাহলে যত সময়ে আমার ইমেজটা লোড না হবে তত সময় পর্যন্ত এই কালারটা শো করবে। ইমেজটা যখন লোড হয়ে যাবে তখন ইমেজটা শো করবে। আবার কোনো কারণে যদি আমার ইমেজটা লোড না হইতে পারে, মানে সাপোজ স্পেলিং মিস্টেক আছে বা ওই ডিরেক্টরিতে ফাইলটা ছিল ডিলিট হয়ে গেছে নাই, তখন ফলব্যাক হিসেবে এই কালারটা শো করবে। ঠিক আছে, এই জন্য আমরা কালারটা ইউজ করি, যে কোনো কারণে ইমেজটা যদি লোড না হয় তখন আমার ওই কালারটা শো করবে। আবার যদি ইন্টারনেট কানেকশনের প্রবলেমের কারণে যত সময়ের ভিতরে আমার ওই কালারটা, ওই ইমেজটা লোড না হবে, তত সময় ওই জায়গাটায় ওই কালারটা দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা বর্ডার দেখেন, এইগুলো আপনারা একটু চেক করবেন, যে দেখেন বর্ডারে কত কিছু হইতে পারে। যেমন আমি লিখতেছিলাম, ডটেড দিলাম, ড্যাশ দিলাম, সলিড লিখলাম, ডাবল লিখলাম। ডাবল দিলে কি হবে? দুইটা হবে, মোটা হবে। এই যে এগুলো আপনারা সব ইউজ করে করে দেখবেন। ঠিক আছে, হিডেন করলে কি হবে? দেখা যাবে না। সব এখানে দেখেন লেখা আছে। এখানে এই যে আউটসাইড দিলে কি হবে? 3D আউটসাইড বর্ডার, মানে ওই জিনিসের বাইরে একটা বর্ডার তৈরি করবে একটু 3D শেপে। ঠিক আছে, তার মানে আপনি চাইলে শ্যাডো ট্যাডো করতে পারবেন পরে। ঠিক আছে, এগুলো সব একটু ইউজ করে দেখবেন। দেখেন সবাই সব ইউজ করছে, করার পরে কি হয়েছে সেগুলো আউটপুট এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এ দেখেন 3D শেপের হয়েছে না? এখানে উপরে দেখা যাচ্ছে, এই দেখেন আবার হাইট ওয়াইট দেখা যাচ্ছে, এই আর কি। এগুলো সব চেক করে নেবেন। তাহলে আমরা কি কি বর্ডার নিয়ে কি কি কাজ করা যাবে? বর্ডারের উইথ দেয়া যাবে, যে মানে বর্ডারটা কতটা মোটা হবে সেটা বলা যাবে। বর্ডারের কালার কি হবে সেটা বলা যাবে। বর্ডারের সাইড বলা যাবে, যে কোন সাইড থেকে কোন দিকে হবে। আর এটা সব একসাথে লেখা যায় শর্ট হ্যান্ড, সেটা করা যাবে। আর রাউন্ডেড বর্ডার, মানে আমি যদি চাই যে বর্ডারটা এরকম কর্নার হয়ে যাবে, তখন কি করতে হয়? আমাদের বর্ডার রেডিয়াস দিতে হয়। রেডিয়াস মানে কি আমরা জানি তো, তাই না? দেখেই বুঝতে পারতেছি। তা বর্ডারের রেডিয়াস যদি দিই, তাহলে এটা সেন্টার, মানে এরকম যতটা দিব ততটা হয়ে আসবে। আর এখন আজকে আরেকটা জিনিস শিখাই দিই, যে কিভাবে আমরা একটা সার্কেল বানাইতে পারি।
তো কোনো কিছুর বর্ডার যদি আমরা বর্ডার রেডিয়াস 50 পিক্সেল বা 50% ওপরে করে দিই, 50 থেকে 50-র ওপরে করে দিই, তাহলে কি হবে, সেটা আমাদের হয়ে যাবে, কি বলে, সার্কেল হয়ে যাবে। কিন্তু সার্কেল হওয়ার শর্ত আছে। সার্কেল হওয়ার শর্ত যেটা, সেটা হলো, সাপোজ আমি সবকিছু মুছে দিয়ে একটা অক্ষর রাখলাম, রান করলাম, তারপরেও এটা কাজ হচ্ছে না, পি যেহেতু হচ্ছে একটা এখন ব্যাপার হলো এটা পুরো জায়গাটা দখল করছে, কারণ পি নিজেও একটা ব্লক লেভেল, আমরা পড়ে আসছি, এখন বুঝতে পারতেছি যে এটা কি জিনিস। এখন আপনি যদি চান যে এটা হচ্ছে আমি একটা সার্কেল বানাবো, তখন কি করতে হবে, তো দেখেন সার্কেল হইতে গেলে একটা শর্ত আপনাদের মানতে হবে, সেটা হলো অবশ্যই তার হাইট এবং ওয়াইড সমান হইতে হবে। কি হইতে হবে, হাইট এবং ওয়াইড সমান হইতে হবে। তখন যদি আমি 50 পিক্সেল বর্ডার দিই, তখন এটা গোল হয়ে যাবে। যেমন আমি এখানে যদি বলে দিই হাইট 50 পিক্সেল, ওয়াইড 50 পিক্সেল, দেখেন সার্কেল হয়েছে না? তার মানে একটা সার্কেল হইতে গেলে তখনই সার্কেল হবে যখন না আমি হাইট এবং ওয়াইড সমান থাকবে, কারণ হাইট ওয়াইড সমান না থাকলে কি হবে, ডিমের মতো হয়ে যাবে না। আমি যদি এখান দিয়ে সাপোজ এখানে 5 পিক্সেল টানি, আবার এদিকে যদি 10 পিক্সেল নিয়ে যাই, তাহলে কি একদিকে বেশি একদিকে কম হয়ে যাবে না? এজন্য আমাকে সব দিকে তো সমান টানতে হবে, একটা সেন্টার থেকে চারিদিকে সমান টানতে হবে, এজন্য আমার এটা সমান থাকতে হবে। আর বর্ডার রেডিয়াস 50 অথবা 50-র বেশি পিক্সেল অথবা 50% যাই দেন না কেন, তো তারপর থেকে সব হয়ে যাবে, ঠিক আছে, 50% দিলেও কাজ করবে। এরপরে 60-70 যত দেন না কেন সবই রাউন্ড আর কি, মানে 50 থেকে কাজ করে। তার মানে হাইট আর ওয়াইড যদি সমান দেওয়া হয় এবং বর্ডার রেডিয়াস 50% করে দিলে, তখন এটা একটা সার্কেল হয়ে যাবে। এগুলো একটু দেখবেন, চিন্তা ভাবনা করে করে কিভাবে কি করা যায়, আর আমরা সামনে কাজ করতে আরও দেখব। এখন আমরা আর দুটো জিনিস আলোচনা করব আজকে, সেটা হলো মার্জিন আর প্যাডিং। এটা আলোচনা করে আজকে আমরা ক্লোজ করে দেব। এখন দেখেন মার্জিন জিনিসটা কি, সেটা হলো, মার্জিন জিনিসটা হলো আমরা কোনো এলিমেন্টকে যদি কোনো এলিমেন্টের থেকে সরাতে চাই, একটু এখন তাহলে আমি একটা এক্সাম্পল দিই। আপনি মনে করেন এখানে একটা জায়গা কিনছেন, ভালোভাবে বোঝেন। এখন এখানে পুরোটা মনে করেন এত বড় একটা জায়গা, আমি আবার একটু মুছে দিই। মনে করেন এতটা সবটা, এই যে সাদা যে বোর্ডটা দেখা যাচ্ছে, পুরাটা সাপোজ একটা প্লট। এখন আপনি এখান থেকে একটা জায়গা কিনবেন, ঠিক আছে। এখন আপনি বলতেছেন ঠিক আছে আমি জায়গা কিনবো। এখন জায়গা কিনতেছেন, মনে করেন আপনি জায়গা কিনছেন এতটুকু, কেউ জয়েন করলো নাকি? আচ্ছা, তো আপনি জায়গা কিনছেন এতটুকু। এখন ব্যাপার হলো পাশে তো আরেকজন জায়গা কিনবে, তাই না? এখন পাশে যদি আরেকজন জায়গা কেনে, তাহলে সে এখান থেকে কিনলো। এখন ব্যাপার হলো দুইটা ইসের মাঝখান থেকে যদি আপনি একটা ড্রেনেজ সিস্টেম না রাখেন, তাহলে কি আপনি পানি সরাতে পারবেন? পারবেন না। তাহলে এই যে ড্রেনেজ সিস্টেমটা রাখতে গেলে এরও কিছুটা জায়গা এখান থেকে ছাড়তে হয়েছে না? বা রাস্তা হোক, যদি রাস্তার কথাও বলেন যে না আমি দুইটা ইসের থেকে 2 জনের জন্য রাস্তা করব, তাহলে রাস্তা করতে গেলে এই জায়গাটা এরও কিছুটা ছাড়তে হবে, এরও কিছুটা ছাড়তে হবে না?
তাহলে এই যে একজন আরেকজনের সাপেক্ষে সরে গেল, এই জায়গাটাকে আমরা কি বলবো? মার্জিন। শুধু ডিপ বলা যাবে না, এলিমেন্ট বলতে হবে, কারণ ডিপ বাদ দিয়েও অনেক আরো এলিমেন্ট আছে, মানে যে কোনোটার থেকে যে কোনোটা সরাতে পারি। ডিপ হবে এমন না, আমি যদি বলি সেকশন তখন আপনার এই সূত্র আর কাজে লাগলো না, এই জন্য বললাম যে এলিমেন্ট। ঠিক আছে, মানে কথা ঠিক আছে, আমি একটু করে দিলাম, আপনি যেটা বলছেন সেটা আমি বুঝতে পারছি কি বলছেন। তাহলে এই যে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টকে সরাই দিলাম, সেটা হলো এখান থেকে মনে করেন আমি 10 পিক্সেল একটা জায়গা নিয়ে ফাঁকা দিয়ে তার পরেরটা বসলো। ঠিক আছে, এই শেষেরটা 10 পিক্সেল জায়গা নিয়ে ফাঁকা দিয়ে তারপরে বসছে। এখন জায়গা তো কেনা হয়ে গেল, এখন মনে করেন এখানে রাস্তা হয়েছে, ভালো কথা। তাহলে আপনি যদি এখানে মনে করেন যে আপনার এটা জায়গা, এখান দিয়ে মনে করেন এই ওয়াল দিয়েছেন, ঠিক আছে, এই রাস্তার জায়গা বাদ দিয়ে আপনি ওয়াল দিয়েছেন, এই ওয়ালটাকে আমরা বলতেছি বর্ডার। মাউস দিয়ে লিখতে পারতেছি না ভালো, এটাকে বলতেছি বর্ডার। এই যে ওয়াল তুলছেন চারিদিকে আপনার জায়গা থেকে, এই যে মার্জিন বাদ দিয়ে, এটাকে বলতেছি বর্ডার। এবার এর ভিতর থেকে আপনি চাচ্ছেন যে এই ওয়ালের সাথে কি কেউ বাড়ি করে? ওয়ালের গা একেবারে গা ঘেঁষে কেউ কি বাড়ি করে? তা তো করে না, কিছুটা জায়গা বাদ দিয়ে করবে না? এরপরে মনে করেন নিজের একটা ড্রেন তো দরকার, তার এই যে বিল্ডিংটা বানাবে, এই বিল্ডিং এর পানি বেরোতে হবে না? তাহলে তার তো একটা ড্রেন দরকার, তাহলে সে কিছুটা জায়গা বাদ দিল, দিয়ে এটা কিন্তু তার নিজের জায়গা, বোঝেন? এই জায়গায় কিন্তু অন্য কেউ মালিক না, এটা কিন্তু সে ছেড়ে দিছে, এটা কিন্তু সে ছেড়ে দিছে, তার এখন বলতে পারবে না যে এটা আমার জায়গা, কারণ রাস্তা যেহেতু দিছে, সেও বলবে, যদি এ বলে আমার জায়গা, তাহলে এও তো বলবে আমার জায়গা। তাহলে এটা কিন্তু কারো জায়গার ভিতরেই হিসেব হচ্ছে না, যে যার পজিশন থেকে ছেড়ে দিছে, দিয়ে এই যে বর্ডারটা যখন করছে, এটা কিন্তু তার নিজের এরিয়া, তো এটাকে আমরা কি বলছি? বর্ডার বলছি, যখন সে দেয়াল তুললো। এবার এর ভিতরে সে ড্রেনের জন্য কিছুটা জায়গা ফাঁকা রাখলো, বা এমনি ওয়ালের থেকে কিছুটা জায়গা ফাঁকা দিয়ে তারপরে বাড়ি করলো, তাহলে এটা হলো আমাদের সে প্রকৃত এলিমেন্টটা। আমরা যা দেখাতে চাচ্ছি বা যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো প্রকৃত জায়গাটা এই, আর এই যে জায়গাটা ছেড়ে দিল এটাকে আমরা বলবো প্যাডিং। দেখেন আমরা কিন্তু দুটো তিনটা জিনিস একসাথে বুঝে ফেলতেছি, মার্জিন, প্যাডিং সব। তাহলে আমরা এই জায়গাটাকে বলতেছি প্যাডিং। তাহলে প্যাডিং কি? প্যাডিং কিন্তু মালিকের নিজস্ব জায়গা, ইচ্ছা করে ছাড়ছে, যত ইচ্ছা তত ছাড়ছে ইচ্ছা করে। আর মার্জিনটা হলো বাইরের আরেকজনের সাথে জায়গা। বুঝতে পারছেন? কে বোঝে নাই? বোঝে নাই কে? তাহলে মার্জিনটা কি বললাম? মার্জিনটা হলো অন্য একটা এলিমেন্টের সাথে জায়গা, অন্য একটা এলিমেন্টের সাথে সাপেক্ষে যেটা ছেড়ে দেবে। আর বর্ডারটা হলো কি? তার নিজের এরিয়া, যেটা হচ্ছে সে বাউন্ডারি দিয়ে রাখছে। ঠিক আছে, আর এর ভিতরে সে নিজের বাউন্ডারির ভিতরে, এটা তো তার জায়গা, তার দখলে, সে যা খুশি তাই করতে পারে, বাড়ি করলেও করতে পারে, না করলেও না করতে পারে, এর ভিতরে পুকুর দিতে পারে, যা খুশি করতে পারে। তা তার জায়গা সে ছেড়ে দিয়ে বাড়ি করছে, এই যতটুকু জায়গা এখানে ছেড়ে দিল এটাকে বলবো আমরা প্যাডিং। ঠিক আছে, ঠিক আছে। আর আমাদের এইটার এই যে প্যাডিং এর পরে আমাদের যে সেকশনটা আমরা দেখতেছি, সেটা হলো আমাদের এলিমেন্ট, যেটা আমরা দেখাতে চাচ্ছি। তার মানে আমরা যদি কোনো কিছুতে মার্জিন দেই, তার মানে সেটা ওপরে দিতে পারি,
আমরা সেটা পাশে দিতে পারি, সেটা নিচেই দিতে পারি, সেটা এই পাশেও দিতে পারি। মার্জিন এবার দিলাম, মার্জিন সাপোজ যেটা দিলাম সেটুকু জায়গা থেকে সরে আসলো। এরপরে আমরা যদি বর্ডার দিই তাহলে বর্ডারটা এখান থেকে শুরু হলো। এবার আমরা যদি প্যাডিং দিই তাহলে বর্ডারের ভিতর থেকে প্যাডিংটা সাপোজ 10 পিক্সেল দিলাম, তো এই 10 পিক্সেল মানে এই বর্ডারের ভিতর থেকে 10 পিক্সেল জায়গা ফাঁকা থাকবে, তারপরে থেকে সেটা শুরু হবে। আমরা এটা সামনের দিন ডিজাইন করেও দেখব। আর আমরা বক্স মডেল আজকে অবশ্য দেখাতে চাইনি, তারপরেও একটু ধারণা দিলাম, কারণ এটা সময় লাগবে, এটুকু হজম করতে থাকেন। আর সামনের দিন আমরা বক্স মডেল নিয়ে আবার বিস্তর আলোচনা করব, কারণ এই জিনিসটা খুবই ভালো করে বুঝতে হবে। এখন আমাদের হিসাব যদি আমি এইটার ক্ষেত্রে বলি যে আমার এই জমিটা টোটাল যতটা ছিল এইটার ওয়াইডটুকু কতটুকু, এটার ওয়াইডটা কতটুকু, তখন আমি কিভাবে হিসাব করব? এটা হলো এখানে মনে করেন যে 50, এখানে মনে করেন 50, আর এখানে মনে করেন 10 ছাড়ছে, এর এখানে 10, আর এইটা হলো মনে করেন 500, এই পুরো বড়টা 500, আর কোনটা, হ্যাঁ, তাহলে আমি যদি এই ওয়াইডটা এবার হিসাব করতে চাই, আর এই যে বর্ডার, এই বর্ডারটা মনে করেন যে 1, ঠিক আছে, কারণ কোনো কিছু না দিলে তো দেখাবে না, মিনিমাম একটা কিছু দেখাতে গেলে 1 দিতে হবে মিনিমাম। এখন আমি যদি এটা হিসাব করি, এটার ক্ষেত্রেও যদি সেম হয়, এখানে 10, 10-এর পরে হলো এই 1, 1-এর পরে হলো এখান থেকে আবার প্যাডিং 50, আর 50-এর পরে হলো এখান দিয়ে 500, 500, 500-এর পরে হলো আবার 50, 50-এর পরে হলো এখানে 1, এই এখানে কিন্তু আর শেষ হয়ে গেছে, ঠিক আছে, এখানে আর শেষের এই যে 10 নেই। এখন এবার যদি আমি হিসাব করতে চাই, তাহলে আমার যদি ওয়াইডটা বের করতে চাই, ওয়াইড, যদি ওয়াইডটা হিসাব করতে চাই তাহলে কি হবে, এই যে মার্জিন, মার্জিন প্লাস বর্ডার প্লাস কোনটা প্যাডিং প্লাস ওই এলিমেন্ট, তার মানে এ পাশের এই 50, 50, 100, আর এই হলো 10, এক পাশেই তো এটা, তাই না, এরও এক পাশে এরও এক পাশে, তাহলে এই হলো 10 আর 50, 50, 100, এ পাশে 1, এ পাশে 1, বর্ডার 2, তাহলে হচ্ছে 110, আর হলো 2, 112, 112, আর এই হলো 500, কত 612, 612, আর এখানেও এর 612, কারণ এখানেও এই হিসেবটাই থাকবে, এখানে 10, এখানে 1, 1, এর পাশে আর 1, 1, 2, 50, 50, 100, 500, তাহলে এখানে এই হিসেব দিয়ে এবার টোটাল যা হবে সেটা হলো এই জায়গার থেকে এই পর্যন্ত ওয়াইড। আবার হাইটের ক্ষেত্রেও তাই, তখন এইগুলো বাদ যাবে, এইখান দিয়ে হিসেব হবে, ঠিক আছে, বর্ডার টর্ডার সহ, মার্জিন প্যাডিং সব সহ, বোঝা গেল? এগুলো আমরা সামনের দিন ডিটেলসে দেখব, সমস্যা নেই। আজকে তাহলে আমরা আর বেশি লেন্দি করব না, সামনের দিন আমরা এই বক্স মডেল নিয়ে পড়াশোনা করব একটু। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করতেছি, ঠিক আছে? হ্যাঁ, সবাই একটু প্র্যাকটিস করবেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আজকে যে ক্লাস নিলাম খুবই ইম্পর্টেন্ট, সামনে আগাতে গেলে আমাদের কিন্তু খুব খুব লাগবে এগুলা, ঠিক আছে, এইগুলো ছাড়া আমরা সামনে আগাতে পারবো না, এক কথায়। আচ্ছা, তাহলে সামনের দিনগুলোতে আমাদের কাজ করতে গেলে এগুলো ছাড়া আমরা যাইতে পারবো না, সুতরাং বারবার বারবার প্র্যাকটিস করবেন, আর প্রবলেম হলে বলবেন, ইসে পোস্ট দিবেন গ্রুপে। আর সামনের দিন আমরা বক্স মডেল টডেল নিয়ে যা কিছু আছে সেগুলো সামনে দেখবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই।
আজকে কে কে আছে দেখি। আপনাকে অ্যাটেন্ডেন্স শিট বানাইছি একটা, খুবই বাজে অবস্থা সেখানে।